নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে চলে এসেছি বুদ্ধদেব গুহর এক রচনা নিয়ে, আলোকঝাড়ির চিতাবাঘ। এ কাহিনী আমি যথারীতি লেখকের জবানিতেই আপনাদের পড়ে শোনাব। অসমের এদিকটাতে আগে আসিনি, বেশ লাগছে জায়গাটা। এক পাশে আলোকঝাড়ির পাহাড় শ্রেণী, আর এক পাশে লাল মাটির পাহাড়ের লাজ রক্তিম হাতছানি। আর আরও দূরে আছে পর্বত জোয়ার। বাংলো থেকে ৮ মাইল হাঁটতে হয়, পথে সাঁওতাল সর্দার বাড়ির পরে। আরও এগিয়ে আমঝোরা, সবুজ শালবনে ঘেরা পাহাড়ে পাহাড়ে সাঁওতালদের গাঁ, সবজি বাগান ছবির মতো চোখে পড়ে আসা যাওয়ার পথে। অনিমের সঙ্গে এসেছিল, শিকার করবার চেয়েও ওর শিকার দেখবার শখ বেশি। দিন কয়েক সঙ্গে থেকে ও কলকাতায় চলে গেছে। আমায় থাকতে হয়েছে গ্রামবাসীদের অনুরোধে, আলোকঝাড়ির চিতাটির ঝামেলা সইতে। দিনে দিনে অত্যাচারী হয়ে উঠেছে চিতাটা। আজ এর ঘর থেকে ছাগল নিয়ে যায়, কাল গোয়ালে ঢুকে গরু মারে, পরশু হাট ফিরতি গাঁয়ের লোকেদের থাবা বসায়। এমনই উপদ্রবে ব্যতিব্যস্ত হয়ে উঠেছিল লোকজনেরা। তাদেরই অনুরোধে আমায় প্রতিশ্রুতি দিতে হয়েছে যে তাদের শত্রু দমনে যথাসাধ্য চেষ্টা করব। দিন 10 আছি এখানে। লাল মাটিতে 3টে চিতল হরিণ পেয়েছি, আর বনো শুয়োর গোটা 5 পর্বত জোয়ারে। সাঁওতালেরা ভারী আমোদে খাওয়া দাওয়া করেছে। অনিমেষের সঙ্গেও কিছু মাংস রওনা হয়েছে কলকাতায় প্লেনে চড়ে। চিতাটির খোঁজ খবর করছি, ঢোল দিয়েছি। যদি কোনো জানোয়ার মারা পড়ে চিতার হাতে, সঙ্গে সঙ্গে যেন খবর আসে আমার কাছে। 5 টাকা বকশিস মিলবে তবে। এখানকার লোক এমন 2 মাইল হাঁটাকে একটা বিষম দায় মনে করে। তাদের গরু ছাগল মারা পড়লেও খুব কম লোকই এসে খবর দেবার কষ্টটুকু স্বীকার করতে চায়। ধূর্ত চিতাটার নাগাল মেলাই ভার, তাই খবরের আশায় থাকি। সকাল বিকেল বন্দুক কাঁধে তিতির আর বন মুরগি মেরে বেড়াই, আর দুপুরে রবীন্দ্রনাথের কাব্য করি। সেদিন আলোকঝাড়ির মেলা, পাহাড়ের বুকে মহামায়ার পীঠ। দলে দলে পাহাড়ি লোক আসে পুজো দিতে, অসংখ্য বলি পড়ে, অনেক ছাগল আর আরও অনেক কবুতর। নির্জন পাহাড়টার বুকের মাঝে আলোড়ন ওঠে একটা। দূর থেকে শোনা যায় চেঁচামেচি, হইচই, সাঁওতালি বেদের কবুতর ফিরিট করার চিৎকার। মেলা দেখতে গিয়েছিলাম। বসুমতির দোকানে হঠাৎ ঝুমরুর সঙ্গে দেখা। ও বলল, সাহেব, এক্ষুনি আপনার কাছে যাচ্ছিলাম। আজ শেষ রাতে মোদের গায়ে গান্তিয়ার বাড়ি গরু মেরেছে একটা, সেই দুশ্মন চিতাটা। জিজ্ঞেস করলাম, বাঘে পাওয়া গরুটাকে পাতা টাতা চাপা দিয়ে রেখেছ তো? শকুন পড়লে কিন্তু বাঘ আর আসবে না। ও ঘাড় নাড়ল। রাত তখন 10টা বাজে। ওকে বললাম, চলো আমার সঙ্গে বাংলোতে। সেখানে বসে যা যা করার দরকার সেগুলো ভালো করে বুঝিয়ে দিলাম ওকে, আর বললাম গরুটা থেকে হাত 15 দূরে একটা ভালো গাছ দেখে মাচা বাঁধতে। আমি 3টের সময় যাব। নমস্কার করে ঝুমরু চলে গেল। আমি আমার আদরের 375 ম্যানলি কারটাতে তেল দিতে বসলাম। চান খাওয়া সেরে ইজি চেয়ারে গড়িয়ে নিলাম একটু। তারপর কফির পাট সেরে 2টোর সময় বেরিয়ে পড়লাম রাইফেল আর হেডলাইটটা নিয়ে। ঝুমরুর গাঁয়ের নাম তিনতিরা।
মাইল 5 পথ বাংলো থেকে। বৈশাখের খর রোদ্দুরে রুদ্র প্রকৃতিকে ভারী নিষ্ঠুর মনে হয়। মনে হয় তার দেহে কিংবা মনে কোথাও নেই একটুও কোমলতা। তিনতিরা পৌঁছলাম যখন, তখন 3:05। ঝুমরু, গান্তিয়া ও গাঁয়ের আরও লোকজন গরুটা দেখিয়ে দিল আমায়। পাহাড় থেকে 500 গজ দূরে পড়ে আছে গরুটা। ওর পিছন দিক থেকে কিছু মাংস খাওয়া। গান্তিয়ার ঘর সেখান থেকে 100-2 গজ হবে। বাঘ এসে গরু ধরতে ওরা শোরগোল তোলে, তাতেই শেষ পর্যন্ত জঙ্গলে আর নিয়ে যেতে পারেনি গরুটাকে। ওরা মাচা বেঁধে রেখেছে একটা শিমুল গাছে। গাছটা একেবারেই ন্যাড়া। শুক্লপক্ষের রাত, পূর্ণিমা কাছাকাছি। সন্ধে হতেই ফুটফুটে জ্যোৎস্না উঠবে চারদিকে। অমন জ্যোৎস্নায় ওই ন্যাড়া গাছে বসে আর যারই হোক চিতাটার দৃষ্টি এড়ানো অসম্ভব। চারদিক ঘুরে দেখলাম গান্তিয়ার ঘরের পেছন দিয়ে যে পাহাড়ি নালাটি গেছে তার পাশে একটি শিশু গাছ চোখে পড়ল। নিচটা ঝোপে ভরা। ঠিক করলাম এ গাছের নিচেই বসবো, মাটিতে, ঝোপের আড়ালে। আমার অলিভ গ্রিন রঙের পোশাক মিশে যাবে পাতার রঙের সঙ্গে। চিতার চোখ এড়ানো যেতেও পারে হয়তো। গাছটিতে বসবার সুবিধে থাকলে গাছটাই বসা যেত, কিন্তু গাছটি বড় ঝুপসি, তাতে বসে গুলি ছোড়া সুবিধের হবে না। এদিকে অসুবিধে দাঁড়ালো দুটি। গরুটি থেকে শিশু গাছটি প্রায় 100 হাত দূরে। রাতের বেলা অত দূর থেকে নির্ভুল লক্ষ্য করা বেশ কঠিন হবে। তার উপর বাঘ যদি পাহাড় থেকে এ নালা দিয়ে নেমে আসে তবে একেবারে আমার ঘাড়ে এসে উঠবে। জানবার আগেই আমার অবস্থা ওই গরুটার মতোই হবে। কিন্তু আর কোনো উপায়ও নেই, ঝুঁকি একটু নিতেই হবে। ওখানে বসাই ঠিক করলাম তাই। ততক্ষণে বিকেল 4টে বেজে গেছে। আগুন রোদের কোমল লালিমা লেগেছে। সেই লালিমা ছড়িয়ে পড়েছে আলোকঝাড়ির বনে বনে আর পাহাড়ের মাথায়। ঝুমরুকে মাচাটি খুলে ফেলতে বললে গান্তিয়ার বাড়ি চিঁড়ে ভাজা আর চা দিয়ে বৈকালিক পর্ব সমাধা করলাম। তখন বেলা যায় যায়। গাঁয়ের লোকেদের সন্ধ্যের পর বাইরে বেরোতে, কথাবার্তা কইতে এবং আলো জ্বালাতে মানা করে দিয়ে বসলাম গিয়ে ঝোপের মধ্যে। নিজেকে লুকিয়ে রেখেও এম নেবার সুবিধে পাচ্ছিলাম। সামনেটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। হেডলাইট সঙ্গে এনেছি, কিন্তু দরকার হবে বলে মনে হচ্ছে না। কাক জ্যোৎস্নায় চারদিক হেসে উঠেছে। চাঁদের মা বুড়ি সাদা ধপধপে চুল নিয়ে তার চেয়েও সাদা তুলো পিজে চলেছে, আর সেই তুলো আলো হয়ে ঝরে পড়ছে রহস্যময়ী আলোকঝাড়ির পাহাড়ে পাহাড়ে, বনে বনে, পথে পথে। কেমন যেন আমেজ লাগে এই মৃদু শীতল আলোর ঝর্ণাতে। রাত এগিয়ে চলেছে, চিতার চিহ্ন নেই। তখন সন্ধে 7টা। বউ কথাকাও আর সেই নামনা জানা খয়েরি রঙের পাখিটা এক টানা ডেকে চলেছে, আর পেছনের নালায় ঝিঝিদের কলস্বর। মাঝে মাঝে ভয় করছে বাঘ যদি পেছনের নালা দিয়ে আসে, তবে করবার কিছুই থাকবে না। নিরুপায়ভাবে করতে হবে আত্মসমর্পণ হিংস্র জন্তুর কাছে। এমন সময় হঠাৎ মনে হলো
গরুটার কাছে কি একটা জানোয়ার দু পায়ে ভর দিয়ে বসে আছে। সজাগ চোখে তাকালাম। একটা শেয়াল সুযোগের অপেক্ষা করছে। একটা নুড়ি কুড়িয়ে নিলাম, ছুঁড়ে দিলাম তার দিকে। এক লাফে সরে গেল শেয়ালটা। এরপর কেটে গেল আরো আধ ঘন্টা। চেয়ে থাকতে থাকতে চোখ ব্যথা করছে। এক এক মুহূর্ত মনে হয় যেন কতদিন। এমন সময় পিছনের নালা থেকে একটা অদ্ভুত আওয়াজ পেলাম। উৎকণ্ঠ হয়ে অপেক্ষা করতে লাগলাম শব্দটার জন্য। আবার সেই শব্দ। না না, এটা শুয়োরের শব্দ। নালার সটি গাছের ঝাড়ে এসেছে লোভে লোভে। একটা নুড়ি গড়িয়ে দিলাম নালার গা দিয়ে। দ্রুত আওয়াজ তুলে শুয়োরটা ছুটে গেল পাহাড়ের দিকে। সঙ্গে সঙ্গে বাঘের গুরুগম্ভীর ডাকে বন পাহাড় চমকিত হয়ে উঠল। সর্বনাশ! বাঘটা তাহলে নালা ধরেই এগিয়ে আসছিল। ভাগ্যি শুয়োরটা এসেছিল, নইলে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। রাইফেলটাতে একবার হাত বুলিয়ে সামনে তাকালাম। ওই তো পাহাড় থেকে বেরিয়ে এগিয়ে আসছে। যার জন্য আমার অপেক্ষা, সেই প্রাণীটা একটু এগিয়ে আসে আর দাঁড়িয়ে চারদিকে চায় সন্দিগ্ধ চোখে। ঘর ঘর একটা আওয়াজ করে। সেই আওয়াজে বিরক্তি পরিষ্কার। নিঃশব্দে বসে আছি, সামান্যতম নড়াচড়া না করেও। আমায় ওভাবে মাটিতে দেখতে পেল কি করে বলা যায় না। দেখতে পেল কি না তাও বুঝছি না। পায়ে পায়ে এগিয়ে আসতে লাগলো চিতা। ধূর্ত চিতা, গায়ে চাকা চাকা দাগওয়ালা সেই ভয়ঙ্কর চিতা। গরুটার কাছে এসে চারপাশে একবার ঘুরলে, তারপর বাঘটা ঘাড়ের কাছ থেকে আরম্ভ করলো খাওয়া। কিছুটা খায় আর চোখ তুলে তাকায়। দুর্গন্ধে বাতাস ভরে গেল। একটা চক চক শব্দ হলো। মট করে হাড় ভাঙার শব্দ হলো একবার। চাঁদের আলোয় রাইফেলের ফোরসাইট চিকচিক করছে। খুব সাবধানে রাইফেল তুলে যথাসম্ভব কম শব্দ করে আনসেফ করলাম রাইফেল। অতটুকু শব্দেই চিতাটা খাওয়া ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর হঠাৎ এক লাফে সরে গেল পেছনের ঝোপে। বোকার মতো বসে রইলাম কিছুক্ষণ, মিনিট 10 হবে। আবার সেই ঘরঘরানি শব্দ। আবার এদিক ওদিক তাকিয়ে অতি সাবধানে এসে খাওয়া শুরু করলো চিতাটা। এবার পেটের কাছ থেকে। আবার রাইফেল তুললাম। নিঃশ্বাস বন্ধ করে ঘাড়ে এম নিয়ে নিঃশব্দে ট্রিগার চাপলাম। রাইফেলের বজ্র নির্ঘোষ ছড়িয়ে পড়ল পাহাড়ে পাহাড়ে, বনে বনে, গায়ের লোকের মনে মনেও হয়তো। আলোকঝাড়ি চিতা মুখ থুবড়ে পড়ে গেল, আর উঠল না। একবার গর্জন করার সুযোগও পেল না সে। তারপর নানান লোকের গলা, বাঁশ কাটার শব্দ, চায়ের পেয়ালা ঠুনঠুন, অন্দরে নারী কণ্ঠের হাস্যরোল, অবশেষে দীর্ঘ শোভাযাত্রা। চিতাটি লম্বায় 6 ফুট ছিল। চিতা হিসেবে বিরাট। ওকে মারার পর শিশু গাছের নিচে দাঁড়িয়ে ওই জায়গাটাকে আমার আরো ভালো লেগেছিল। আরো মধুর, আরো সুন্দর, আরো বিচিত্র।